আসুন আজ বাগদা ব্লকের বেয়ারা গ্রামের ৮৩ বছরের বৃদ্ধ গৌরাঙ্গচন্দ্র বালার নিঃসঙ্গ একাকিত্বে সত্যিকারের ঘটনা শোনায়। শূন্য ঘরে একাকী বসে কেবল স্মৃতি হাতড়ায়, তাছাড়া আর উপায় কি আছে। নির্জন দুপুরে যখন পাশের বাঁশবাগান থেকে ঘুঘুর ডাক শুনি, মনটা কেমন যেন খাঁকা করে ওঠে। দেয়ালে টাঙানো ফটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলি। রেখা, এভাবে আমাকে ফেলে চলে গেলে তুমি কোথায়? না কেউ নেই। সেই খাট, সেই বিছানা, সেই চেয়ার, সেই ঘরের দাওয়া সব শূন্য পড়ে আছে। না, কেউ কোথাও নেই। বছর ৭ আগেও তো এমনটি ছিল না। নাতি পুতি, ২ ছেলে বৌমারা আর আমার রেখা, পূর্ণ ভরা সংসার। অথচ আজ দারুণ এক নির্জনতা, সইতে না পারা এক গভীর নিঃসঙ্গতা, একটা গুমোট একাকিত্ব আমার চারপাশে। মাঝে মাঝে গভীর রাতে যখন দূর মাঠ থেকে শিয়াল ডেকে ওঠে, হঠাৎই কানে ভেসে আসে, বাবা। কে কে ডাকলো আমায়? শঙ্কু। খাটে উঠে বসি, ঘরের লাইট জ্বালিয়ে সব জায়গায় খুঁজে ফিরি। কোথায় তুই বাবা? না, নেই তো। খুব ইচ্ছে হয় শঙ্কুকে দেখতে। মনে হয় একবার, শুধু একবার যদি সে এসে দাঁড়াতো আমার সামনে, কী যে স্বাদ হয় তাকে দেখতে। বাবা, মনে হয় এই তো সেদিনের কথা। আমার বড় ছেলে শঙ্কুর জন্ম হলো। আমার আর রেখার হাত ধরে সে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলো। বাড়ির পাশে প্রাইমারি স্কুলে ভর্তি করলাম। আমাদের কোল আলো করে এলো আমার আর এক মানিক, নীতিশ। ভাইকে নিয়ে কতই না খুনসুটি করতো আমার শঙ্কু। ধীরে ধীরে ওরা ২ ভাই বড় হয়ে উঠলো। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে ওরা একে একে স্কুলে ভর্তি হলো। ২টি স্কুলেই ছিল আমাদের বেয়ারা গ্রামে। কলেজে ভর্তি হতেই শঙ্কু প্রথম বার হলো। আসলে গ্রাম থেকে কলকাতা প্রতিদিন কলেজে গিয়ে ক্লাস করা সম্ভব ছিল না। বাধ্য হয়ে ঘর ভাড়া করে থাকতে হলো তাকে। ওর মায়ের চোখ মাঝে মাঝে ঝাপসা দেখতাম। আমি রাগ করে বলতাম, তাহলে আর কি, তোমার বড় ছেলেকে বলো বাড়ি চলে আসতে, কলেজে পড়ে কাজ নেই। চোখের জল মুছে তখন রেখা বলতো, মায়ের মন তোমরা বুঝবে না। আজ মনে হয় সত্যিই মায়ের মন এক মাই বোঝে। তা না হলে আমার শঙ্কু বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবার পর রেখা যে ওই বিছানা নিল আর উঠল না। আর আমি তো বাবা সব থেকে বড় পরিচয়, আমি যে পুরুষ। আমার আদরের ধন আমার বড় ছেলে মারা গেলেও আমি যে আমার স্ত্রীর সামনে কাঁদতে পারি না। বুকটা ফেটে যায়, চোখে জল আসে। তবুও সে জল গোপন করি, পাছে রেখা তা দেখতে পায়। ফাঁকা মাঠ, বিস্তীর্ণ ধানের ক্ষেতের মাঝে গিয়ে হাউমাউ করে কাঁদি। পরন্ত বিকেলে বাড়ি ফেরা গ্রামের চাষিরা এসে আমাকে সান্ত্বনা দেয়, মাস্টারমশাই কাঁদেন না, যার যখন নিয়তি কেউ ধরে রাখতে পারবে না। তবুও মনটাকে যে শান্ত করতে পারি না। নীরব চোখের জল বাঁধ মানে না। মালিপোতা প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। আমি যেদিন রিটায়ার করি তার মাসখানেক আগেই শঙ্কু আমাকে ফোন করে বলে, বাবা আমি বঙ্গবাসী কলেজে নিয়োগপত্র হাতে পেয়েছি। তার ৩ দশেক পরেই নীতিশ আমাকে জানায় সে কৃষ্ণনগর হাই স্কুলে টিচারের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছে। আনন্দে সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। ভাবলাম এতদিনে আমার প্রচেষ্টা সফল হলো। বুঝিনি সেদিন অন্তর্যামী মুখ টিপে নীরবে হাসলেন। আমার জমানো পুঁজি দিয়ে দত্তপুকুর শঙ্কুর জন্য বাড়ি তৈরি করলাম। নীতিশ বলল, বাবা আমি পরে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসব। তুমি আমার থাকার কথা নিয়ে ভেবো না। আপাতত একটা ভাড়া বাড়ি থাকবো। ওদের ২ ভাইকে বিয়ে দিলাম। দিন এগোলো কালের নিয়মে। ওদের ২ ভাইয়ের ঘর আলো করে এলো আমার ২ নাতি। আমি আর রেখা গ্রামের বাড়িতেই থাকতাম। শঙ্কু অনেকবার বলেছে আমাদের দুজনকে তাদের কাছে নিয়ে থাকতে, কিন্তু নীতিশ কোনোদিন বলেনি। রেখা আমাকে বলল, নীতিশের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছ? আমি তাকে বুঝলাম। আসলে ও ভাড়া বাড়ি থাকে তো, একটা মাত্র থাকার ঘর। আমরা কোথায় গিয়ে থাকবো, তাই হয়তো বলে না। আমি একদিন নীতিশকে গিয়ে বললাম, নীতিশ কি হয়েছে বাবা? সে জানায় বড়দাকে জায়গা কিনে বাড়ি করে দিলে, অথচ আমাকে। আমি বুঝতে পারি তার অভিমান হয়েছে। মনে মনে সে হয়তো ভাবছে বাবা মা
তাকে বর্দার মতো ভালোবাসে না। আমাদের কথাবার্তা রেখা দরজার পাশ থেকে সব শুনল। রাতে ঘুমোবার সময় রেখা বলে, কি করবে এখন? আমি ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে ফের বললে, ওদের দু ভাইয়ের লেখাপড়া শেখাতে তুমি কোনো দিন কার্পণ্য করনি। সামান্য প্রাইমারি স্কুলের মাইনে, তবুও যা জমিয়েছিলে সব দিয়েই শঙ্কুর জন্য জায়গা কিনে বাড়ি করে দিলে। এখন ছোটটাকে বাড়ি করতে কি দেবে? আমি বললাম, মাঠে 1 বিঘা জমি আছে, আর গ্রামের এই বাড়িটা বিক্রি করে দেব। রেখা বলল, না, গ্রামের বাড়ি আমি বিক্রি করতে দেব না। শেষে বুড়ো বয়সে কোথায় থাকবো আমরা? কি করব তাহলে? আমার কথা শুনে রেখা বলে, আমার গয়নাগাটি তো আছে, চিন্তা করো না। আমি শত চেষ্টা করেও তাকে নির্বৃত্ত করতে পারলাম না। সে আমার বুকে মাথা রেখে বলেছিল, রাগ করো না, আমি এই বুড়ো বয়সে গয়না দিয়ে কি করব? তাছাড়া মেয়েরা গয়না বানায় কেবল সাজতেই নয়, বিপদে আপদে ওই তো আমাদের সম্বল, তোমাদের পাশে দাঁড়ানো। সেদিনও তার কথা শুনে চোখটা ঝাপসা হয়ে উঠেছিল, কিন্তু তাকে বুঝতে দিইনি। সর্বশান্ত হয়ে নীতিশকে বাড়ি করতে টাকা দিলাম। এদিকে গয়না বিক্রি করার কথা জানতে পেরে বড় বৌমা আমাদের থেকে দূরত্ব বাড়ালো। সে হয়তো ভাবলো সব গয়না বিক্রি করে সে ছোটজনকে দিয়ে দিল, তারও যে সেগুলোর উপর অধিকার ছিল। কিন্তু শঙ্কু কোনোদিন তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। সে প্রতি সপ্তাহে আমাদের দুজনকে দেখতে আসতো। ওর মায়ের হাত খরচ, ডাক্তার দেখানো থেকে ওষুধ কেনা, সংসারের মাসের খরচ সব সে করে দিয়ে যেত। প্রতি দোল পূর্ণিমায় কাক ফোড়ে এসে সে আমাদের পায়ে আবির দিয়ে তারপর বাড়ি ফিরত। শুনতে পাই এ নিয়ে প্রতি বছর আমার বৌমার সাথে ওর কথা কাটাকাটি হতো। সেদিনও দোলের দিন আমার পায়ে তার মায়ের পায়ে আবির দিয়ে বলল, মা, আমি ভালো নেই। রেখা তার চোখের জল দেখে সামলাতে পারে না। কি হয়েছে বাবা? শঙ্কু ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মা গো, এমন কেন হয় মা? রেখা তার মুখটা 2 তালুর মধ্যে নিয়ে বলে, কি হয়েছে বাবা? না মা, কিছু না। শঙ্কু উঠে দাঁড়ায়, তারপর বাইকে উঠে চোখের জল মুছে দুটো বাইক নিয়ে বেরিয়ে গেল। ওর মা পিছন থেকে ডাকলো, শঙ্কু, যাস নে বাবা, কথা শোন। রেখা উঠোনে বসে পড়ল। ওর গড়াতে না গড়াতে শঙ্কু, আমার বড় ছেলে, বাইক দুর্ঘটনার খবর পেলাম। রেখা জ্ঞান হারালো। আমি ছুটলাম বারাসত নারায়ণী নার্সিংহোমে। বঙ্গবাসী কলেজের প্রায় সব প্রফেসরই এসেছিলেন। আমাকে নিয়ে তাদের 3 জন ভেন্টিলেশনে থাকা আমার বড় ছেলেকে দেখাতে নিয়ে গেল। ডাক্তারবাবু এসে বললেন, দেখুন, সত্যি কথা বলতে কি, উনি আর আমাদের মধ্যে নেই। 95% নার্ভ অকেজো হয়ে পড়েছে, তবুও আমরা অক্সিজেন দিয়ে রেখেছি। আপনি না বললে আমরা অক্সিজেন খুলে দিতে পারছি না। পাশ থেকে এক প্রফেসর বলে ওঠে, শক্ত হন আঙ্কেল। আমি নীরব দাঁড়িয়ে রইলাম। পাশ থেকে সে বলল, ডাক্তারবাবু, এ কষ্ট আর চোখে দেখা যায় না, আপনি অক্সিজেন দেওয়া স্টপ করুন। কে যেন ডেকে বলল, বাবা। আমি কেবিনের দিকে তাকালাম, দেখলাম আমার শঙ্কুর নিথর দেহ পড়ে আছে। বাড়ি যখন ফিরলাম, রেখা চোখ মেলল না। তার 2 চোখ বেয়ে কেবল শ্রাবণধারা অনর্গল বয়ে চলল। না, সত্যি রেখা আর উঠে দাঁড়ালো না। ডাক্তার আনলাম, কিন্তু কোনো মতেই একখানা ওষুধও তাকে খাওয়াতে পারলাম না। মাসখানেকের মধ্যে সেও আমাকে ফেলে চলে গেল। আমি একা হয়ে গেলাম। এখন প্রতিদিন, প্রতি রাত, প্রতিক্ষণ ভাবি, শঙ্কু, একবার কেবল আর একবার দেখা দে না বাবা, একবার বাবা বলে ডাক না রে এসে। ভাবি, রেখা, সত্যিই যদি তুমি আমায় ভালোবাসতে, তাহলে একটিবার এসে দেখা দাও। একবার শুধু এসে বলো, শুনছো, তুমি ভেবো না আমি সবসময় আছি তোমার কাছে। না, কেউ আসে না। আমি যে বড্ড একা, আর চেয়ে এই নিঃসঙ্গতা আমি বইতে পারছি না।